কোনো বিএনপি নেতা কর্মী আমার সঙ্গে কথা বলে কোথাও যদি কেউ দেখতে পায় যে আমার সঙ্গে কথা বলতেছে, এটা বিয়ের অনুষ্ঠানে হোক, সামাজিক অনুষ্ঠানে হোক, এমনকি জানাজায় হোক, সেই ছবিটা দেখানোর পরে ওই ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়, ওই নেতাকে বহিষ্কার করে দেওয়া হয়। আমরা যদি ফ্যাসিস্ট বিরোধীরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসার একটা সুযোগ পেয়ে যেতে পারে। ৭১-এ যে প্রজন্মটা জন্মগ্রহণ করেছে তাদের সবারই বয়স ৫০-এর উপরে। আপনাদের বয়সে সবারই ৫০-এর নিচে, ৫০-এর উপরে যারা ছিল তারা হয়তো কিছু করতে পারে, কিন্তু এই প্রজন্ম তো ৫-৫০ বছর এখনো হয় নাই। তো এরা কবে লক্ষ লক্ষ মানুষকে মারলো? এরা কবে যুদ্ধাপরাধী করলো? এই ভুল বয়ান, আওয়ামী লীগের বয়ান বিএনপির নেতা কেন দিবে? এটা আওয়ামী লীগ বলে আসতেছে। এটা আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে জামাতকে একঘরে করার জন্য, জামাতের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে বারবার এই কথা বলে আসতেছে। কিন্তু সেই কথাটা আমরা বলবো কেন? আমরা কোনো দেনা পাওনার, আমরা যৌতুক নিয়ে আমরা কোনো সম্পর্ক করি নাই। যৌতুকের বিনিময়ে বন্ধুত্ব হয় নাই। এই বন্ধুত্বটা হয়েছে পিওর প্রেম থেকে, ভালোবাসা থেকে। আমরা সব পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, কিন্তু বন্ধুদের মধ্যে সম্পত্তি নিয়ে কখনো ঝগড়া হয় না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্ব সুলভ। ভারত যদি বিগ ব্রাদার ব্যবহার করতে চায়, বড় ভাই সুলভ আচরণ করে, তাহলে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের পর্বে আমাদের অতিথি হিসাবে আছেন এই সময়ের আলোচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল টক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উসমান হাদির জন্য দোয়া করবেন, তাদের আরোগ্য লাভের জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। হঠাৎ করেই জামাতের সাথে আপনার যোগ দেওয়ার একটা নিউজ ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো জামাতের আমিরের কাছে আপনি জামাতে যোগ দিয়েছেন। তো হঠাৎ করে কেন আপনি জামাতে যোগ দিলেন? অন্য কোনো দলের সাথে গেলেন না? আপনার যে সাবেক দল বিএনপির সাথে আপনি কেন জয়েন করলেন না? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এই প্রশ্নের মুখাপেক্ষি আমি হচ্ছি। স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন আমি কেন একটি নতুন দলে যোগদান করলাম এই শেষ বয়সে এসে। দেখেন, আমার 2 বছর, প্রায় 2.5 বছর হলো আমার কোনো রাজনৈতিক এন্টিটি নাই, কোনো পরিচয় নাই। আমি যে দলটি জীবন করে আসছি, যে দলের প্রতি আমার নিষ্ঠা, সততা, একাগ্রতার কোনো কিছুর অভাব ছিল বলে আমি মনে করি না। আমার নেতার প্রতি আমার আনুগত্যেরও কোনো অভাব ছিল বলে মনে করি না। কিন্তু গত 2.5 বছর ধরে আমাকে দল থেকে বহিষ্কার করে রাখা হয়েছে। আমাকে দলে কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, হয় না। এমনকি সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, যদি কোনো বিএনপি নেতা কর্মী আমার সঙ্গে কথা বলে কোথাও যদি কেউ দেখতে পায় যে আমার সঙ্গে কথা বলতেছে, এটা বিয়ের অনুষ্ঠানে হোক, সামাজিক অনুষ্ঠানে হোক, এমনকি জানাজায় হোক, সেই ছবিটা দেখানোর পরে ওই ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়, ওই নেতাকে বহিষ্কার করে দেওয়া হয়। অর্থাৎ আমার সঙ্গে না ভিড়ার জন্য একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছেন তারেক রহমান সাহেব। এমন একটা অবস্থা সৃষ্টি করে রেখেছেন যেন আমি একটা বিএনপির জন্য একটা আতঙ্ক। এরকম 2.5 বছর ধরে চলতেছে, আমি তো কিছুই বলি নাই। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়েছে, আমার এলাকায় মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনোনয়ন ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি যেহেতু নির্বাচন করব না, 1 বছর আগে থেকে বলে আসতেছি আমি নির্বাচন করব না। সেক্ষেত্রে কাকে মনোনয়ন দিল সেটা আমার বিবেচ্য বিষয় নয়। তবে স্বাভাবিকভাবে আশা করেছিলাম একজন সাবেক নেতা হিসাবে, বিএনপির একজন একনিষ্ঠ ভক্ত হিসাবে আশা করেছিলাম যে আমাদের সঙ্গে একটা সলাপ পরামর্শ করবে বা আমাদের একটা অভিমত নিবে। অতীতে আগে নিয়েছে। আমি সব ইলেকশন করি নাই, আমি মাঝে মাঝে অনেক ইলেকশনই করি নাই, কিন্তু সেখানে আমার অভিমত বা আমার মতামত নিয়েছে দেশমাতা খালেদা জিয়া। আমার মতামত, এবার কি দলের মহাসচিব নির্বাচনের বেলাও আমার মতামতটা উনি নিয়েছেন। প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন তুমি কি মনে করো, কিন্তু এখন তো আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। এখন ধরেন আমাদের এলাকার লোকজন আছে, নির্বাচনে আমরা কাকে ভোট দেব? আমি তো বিএনপি করি বা না করি, যতক্ষণ মধ্যে বিএনপিতে আছি, আমি নিজেকে বিএনপির দাবি করি, তা আমাকে ভোটটাকে ধানে শীষে দিতে হবে। যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি পূর্ণ সমর্থন দিয়েছি, একদম ভিডিও করে আমি আমার ফেসবুকের মাধ্যমে সমর্থন দিয়েছি। তারপরেও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে ভয় পাচ্ছে যে যদি যোগাযোগ করে তাহলে তার নমিনেশনটা বাতিল হয়ে যায়। এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমার নেতা কর্মীরা মিটিং করে, জনসভা করে আহ্বান জানিয়েছে তারেক রহমান সাহেবের কাছে যে আমার এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে না হোক, কিন্তু তিনি কোনো কর্ণপাতই করেন নাই। তো বিষয়টা আমি অনেকটা কাউকে বলতে পারি নাই, নিজের জ্বালা নিজে নিয়ে ঘুরতেছিলাম।
তো সাম্প্রতিক তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা বস্তুনিষ্ঠ নয়, বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল নাই। তিনি বলেছেন যে জামাতে ইসলাম, সরাসরি বলেন নাই, বাট একটি রাজনৈতিক দল যারা আজকে ভোটের বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেই রাজনৈতিক দলটি ৭১ সনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এটা পরিষ্কারভাবে উনি জামাতে ইসলামের প্রতি ইঙ্গিত করেছেন এবং স্পষ্টই করেছেন, ইঙ্গিত স্পষ্টকরণই করেছেন। পরবর্তী বক্তৃতাতেও আরও উনি আরও দুই একটা কথা বলেছেন, আরও অনেক কিছু বলার চেষ্টা করেছেন, বুঝতে পারছেন না, বলার চেষ্টা করেছেন। সেখানে আমি বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি এক দুইটা টক শো আমি প্রায় করি, সেখানে প্রতিবাদ করেছি যে আজকে আমাদের ঐক্যের প্রয়োজন। এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ঐক্য। আমরা যদি ফ্যাসিস্ট বিরোধীরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসার একটা সুযোগ পেয়ে যেতে পারে। কারণ আমরা যত অনৈক্য হবে তত আমরা দুর্বল হব। কাজে এই মুহূর্তে এই সময় এই বক্তব্যটা তো আত্মঘাতী হয়েছে। এই কথাটা বলার চেষ্টা করেছি। এই কথাটা আমি জানিয়েছি জামাত ইসলামকে যে আপনারা এগুলো প্রতিবাদ করেন না কেন। তখন জামাত ইসলামের সাধারণ সম্পাদক সাহেব বললেন যে আপনি প্রতিবাদ করলে এটা আমরা তো, আপনি কি প্রতিবাদ করবেন, আমি আপনাদের পক্ষে প্রতিবাদ করতে পারি না। তখন তিনি আমাকে একটু বলেন যে আমির সাহেব আপনাকে একটু চার দাওয়াত দিয়েছে, আপনি কি থাকবেন। আমি বলি মাশাআল্লাহ, উনি যদি আমাকে চার দাওয়াত দিয়ে থাকে এটা তো আমার একটা সৌভাগ্য, তা আমি যাবো। তো সে অনুযায়ী আমাদের আমি বোধহয় যোগদান করলাম 12 তারিখ মনে হয়, না কোথায়, তার আগের দিন ওনার অফিসে 6টার সময় যাওয়ার কথা ছিল। হাদি সেদিন গুলি খাইলো, ওই দিন প্রোগ্রামটা হলো না। পরের দিন সকাল 9টায় গেলাম, আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে উনি আমাকে গঠনতন্ত্র দিলেন, দিয়ে বললে এটা পড়েন। আমি বললাম আমি আপনার গঠনতন্ত্র জানি, আমি পড়েছি, দেখেছি। তো উনি বললেন আপনি কি আমাদের দলে অংশগ্রহণ করতে চান। তাই আমি বললাম যদি আপনাদের দলে তো আমি রোকন হওয়ার সুযোগ নাই, তা আপনি যদি আমাদেরকে যদি গ্রহণ করেন, যদি করেন, কারণ আপনি আলহামদুলিল্লাহ আমি আপনাকে গ্রহণ করলাম, যদি আপনি যোগদান করেন তাহলে এই ফর্মটা ফিল আপ করে দেন। আপনার এই যোগদানের সিদ্ধান্তটা কি ওই 1-2 দিনের মধ্যেই হয়ে গেল, নাকি আগে থেকে চিন্তা করছিলেন যে জামাতে? আমি জামাতে যাওয়ার চিন্তা তো করার কোনো কারণ নেই, কারণ জামাত আমাকে নিবে কেন। আমি তো প্রথমেই তো, আমি তো জামাত বিরোধী লোক। আমি সেই 91 সন থেকে আমি জামাতকে সঙ্গে বিএনপি সক্ষতার বিরোধিতা করে আসছি, জামাত নিবে কেন। কিন্তু আমার কাছে খারাপ লেগেছে যে বর্তমান প্রজন্মের জামাত তো স্বাধীনতা বিরোধী না, বাংলাদেশের স্বাধীনতারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। আর এই প্রজন্মের জন্ম হয়েছে তো 71-এর পরে, তো তাদের বয়স তো সবারই 50-এর উপরে। 71-এ যে প্রজন্মটা জন্মগ্রহণ করেছে তাদের সবারই বয়স 50-এর উপরে। আপনাদের বয়সে সবারই 50-এর নিচে, 50-এর উপরে যারা ছিল তারা হয়তো কিছু করতে পারে, কিন্তু এই প্রজন্ম তো 50 বছর এখনো হয় নাই। তো এরা কবে লক্ষ লক্ষ মানুষকে মারলো, এরা কবে যুদ্ধ অপরাধ করলো, এরা কবে লক্ষ লাখ মা বোনকে ইজ্জত করলো। এটা তো একটা জাতীয় নেতার কাছ থেকে আমরা আশা করতে পারি না। এই ভুল বয়ান, আওয়ামী লীগের বয়ান বিএনপির নেতা কেন দিবে? এটা আওয়ামী লীগ বলে আসতেছে। এটা আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে জামাতকে একঘরে করার জন্য, জামাতের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে বারবার এই কথা বলে আসতেছে। কিন্তু সেই কথাটা আমরা বলবো কেন? আমরা বলেছি জামাতের সঙ্গে, জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে, যদি সেখান থেকে সরে না আসে তাহলে জামাতের সঙ্গে বিএনপি যাওয়া উচিত হবে না। কারণ আমরা নিজেরাই ডানপন্থী, আমরা বিএনপি নিজেরাই ডানপন্থী। আমরা কেন আরেকটা ডানপন্থী লোকের সঙ্গে যাব? তাহলে তো আমাদের হিস্সা কমে যাবে। এই জন্য আমি বিরোধিতা করে আসতেছিলাম। তো এই প্রতিবাদটা ওনাদের কগনিজেন্সে নিয়েছেন, আমার এই প্রতিবাদটা ওনারা নিয়েছেন। তা উনিও বললেন আলহামদুলিল্লাহ, আমিও বললাম শুক্রিয়া। তো এইভাবে আমরা সকালবেলা জয়েন করলাম। জামাত, আপনি জানেন যে জামাত একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। এখানে প্রথমে সহযোগী সদস্য হতে হয়, এরপরে কর্মী, এরপরে রোকন। আপনি যোগ দিয়েছেন। এখন অনেকেই বলছেন, বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে কেউ কেউ কমেন্ট করছেন বা দু একটা গণমাধ্যমেও এসছে যে আপনার সাথে হয়তো আসন নিয়ে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দিয়ে জামাত আপনাকে প্রলোভন দেখিয়েছেন, এই ধরনের কোনো বিষয়? আমরা কোনো দেনা পাওনার, আমরা যৌতুক নিয়ে আমরা কোনো সম্পর্ক করিনি। যৌতুকের বিনিময়ে বন্ধুত্ব হয় নাই। এই বন্ধুত্বটা হয়েছে পিওর প্রেম থেকে, ভালোবাসা থেকে। কাজে এখানে একটা কমন টার্গেট আমাদের কাছে আসছে। আমার কমন টার্গেট হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমি হেয় করবো কেন? তার সঙ্গে যুদ্ধ করেছি, যার সঙ্গে যুদ্ধ করব তার সঙ্গে সন্ধি হবে। আর যুদ্ধটা তো আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি তো জামাতের বিরুদ্ধে নয়, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে না।
পাকিস্তানে যে সামরিক বাহিনী কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা অনেকেই জানেন না যে 94,000 যে পাক পাক বাহিনীর যে আর্ম ফোর্সের লোকেরা সারেন্ডার করছিল ইন্ডিয়ান আর্মির কাছে, তাদের মধ্যে 29,000 ছিল প্যারামিলিশিয়া, যারা রাজাকার, আল বদর, আল শামস এরা ছিল। তো এরা তো পাকিস্তানের কাছে সারেন্ডার করে চলেই গেছেন, এরা তো বাংলাদেশে থাকেন নাই। যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা হয়তো ওই সময় একটু বেকায়দা পরিবেশে ছিল, তো তখন তারা দেশ ছেড়ে যায়নি, তারা গ্রেফতার হয়েছে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমাও করেছেন এবং জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে। এবং তারা আমার ভাই, তারা ভুল করতেই পারে, আমরা কেন তাকে ক্ষমা করব না? আমার চাচা হইতে পারে রাজাকারি করতে না খুব শান্তি বাহিনী ছিল, শান্তি কমিটি ছিল, আমার দাদা থাকতে পারে, আমার গ্রামের চাচাতো ভাই থাকতে পারে, আমার গ্রামবাসী থাকতে পারে। তা আমি কি গ্রামবাসীকে উচ্ছেদ করে দেবো গ্রাম থেকে? তাকে বের করে দেবো? তা আমাদের তো একটা সামাজিক পরিচিত আছে, সামাজিক ভিত্তিও তো আছে। আজকে মুক্তিযুদ্ধের ছেলেও তো জামাত ইসলাম জয়েন করছে, জামাতে পার্টি করতেছে, তারা কি যুদ্ধ বিরোধী? আজকের প্রজন্মের কাছে নতুন একটা রাজনৈতিক দল ভালো লাগে, আর জামাত যদি সততার কথা বলে, সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আর সবচেয়ে বড় কথা তারা ইসলামের পক্ষে বলে। আমরা যে দেশের নাগরিক, যে দেশের মানুষ 90% মুসলমান, সেখানে ইসলামিক ইসলামিক ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে বা ইসলাম ভিত্তিক রাজনীতি করতে আমাদের সমস্যাটা কোথায়? ইসলাম তো বলেছে নামাজ পড়তে, তা আমরা নামাজ পড়ি না। আমার বাড়িতে বাসাতে এমন কেউ না যে নামাজ পড়ে না। কাজেই আমরা তো ইসলাম বিরোধী না। তো ইসলামিক রাজনীতিতে যদি আমার বর্তমান কালচার, বর্তমান সংস্কৃতি, বর্তমান জীবন ব্যবস্থা সম্বন্ধে যদি কোনো বহির্গত কথা থাকে, তাহলে সংশোধন করব। 1400 বছর আগের কোনো কথা যদি আজকে আমার সাথে কন্ট্রাডিক্ট করে, আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে দেখব এটাকে কি করে আপগ্রেড করা যায়, আপডেট করা যায়, কিভাবে এটাকে বর্তমান সময়ের সঙ্গে খাপ খাওয়ানো যায়। ইসলাম তো কোনো রিজিড ধর্ম না। ইসলাম তো বলে নাই, ইসলাম তো বলছে তুমি সৎ কাজ করো। তো সৎ কাজের তো কোনো ডেফিনিশন নাই। এখন তো জামাত শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, এই ধরনের কোনো ঘোষণাও তো এখন দিচ্ছে না। জামাত তো শরিয়া, আমি তার তো গঠনতন্ত্র দেখলাম, শরিয়া আইন বলে কোনো জিনিস জামাত তো বলে নাই। জামান বলছে আমরা যা কিছু করবো আল্লাহ সন্তোষের জন্য করবো। তা আমি তো আল্লাহ সন্তোষের জন্য ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ভাত খাই। আমি খাচ্ছি না, আমি আল্লাহর নিয়ামতটাকে স্বীকার করে আমি খাচ্ছি। আমি যে কোনো কাজ করি, তা আমার দলের জেনারেল জিয়াউর রহমান তো বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান রেখে গেছেন, তাহলে উনি কি জামাত হয়ে গেছিলেন বলেন? তো এই যে কন্ট্রাডিকশনগুলো, আওয়ামী লীগ তার নিজের মতো করে বয়ান দিয়েছে, আমি কেন সেই বয়ানের কথা বলবো? জামাত তো আমার মুক্তিযুদ্ধের সময় আমার প্রতিপক্ষ ছিল না, আমার প্রতিপক্ষ ছিল পাকিস্তান আর্মি। তাকে কে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাকে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আপনি একটা ঐক্যের কথা বললেন, যে ঐক্য বিনষ্ট হওয়ার এই যে বিষয়টা, তো এখন বাংলাদেশে এখনকার যে সিচুয়েশন, বিশেষ করে গত 24-এর যে অভ্যুত্থানটা হলো, এই 24 অভ্যুত্থানের পরে এই 24-এর স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে আসলে দৃশ্যমান একটা অনৈক্য দেখা যাচ্ছে। আর বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুইটা দলের মধ্যে আগে যেমন একটা জোট ছিল, কিন্তু এখন এই দুইটা দলের মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে এবং মাঠেও এই প্রকাশ্যে অনেকে বক্তব্য দিচ্ছে। তারেক রহমান সহ অনেকে এখন জামাতের বিরুদ্ধে কথা বলছে, আবার জামাতের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আসলে এই জামাত এবং বিএনপি দুটো দলের এই অনৈক্যের পিছনে কি ভূমিকা পালন করছে বলে আপনার কাছে মনে হয়? আমি এখানে যে কথাটা বলছিলাম, আমরা তো 71 সনে যুদ্ধটা করেছি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে তো চীনারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে। চীনকে কি আমি যুদ্ধাপরাধী বলছি? চীনের বিরুদ্ধে কি আমি ফাঁসির ব্যবস্থা করতেছি? কিন্তু অস্ত্রটা তো চীনের ছিল, তারা পাকিস্তানে বিক্রি করছে। তাহলে তো যুদ্ধাপরাধী হওয়া উচিত ছিল চীন প্রথম। আমেরিকানরা অস্ত্র দিয়ে সাহায্য করেছে, টাকা দিয়ে সাহায্য করেছে, তারা 7 ফ্লিট পর্যন্ত বঙ্গোপসাগরে পাঠিয়েছে। তাহলে আমরা কি তাকে যুদ্ধাপরাধী বলছি? তাহলে আমার ভাই মুস্তাফিজুর রহমানকে আমি যুদ্ধাপরাধী বলবো কেন? আমার বাবাও তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমার বাবা তো জীবন বাঁচানোর জন্য পাকিস্তানে চাকরি করে গেছে, তো তাকে কি আমি যুদ্ধাপরাধী বলবো? আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা, আমার মা নিজেও গুলির বহর ক্যারি করতো আমাদের জন্য, কিন্তু আমার বাবা তো ঢাকা শহরে চাকরি করছে। আমি তাকে কি বলবো? রাজাকার বলবো? তাকে কি আমি যুদ্ধাপরাধী বলবো? সে তার সংসার পালার জন্য, পরিবার পালার জন্য তার তো দায় দায়িত্ব ছিল। আমার তো দায় দায়িত্ব ছিল না, আমি চলে গেছি, কিন্তু তার তো একটা সংসার দায় দায়িত্ব ছিল, তার ছেলে আছে, মেয়ে আছে, তার ভাই বন্ধু আছে, তাদেরকে তো বাঁচাইতে হবে। তো সে চাকরি করেছে, তারপরে তাকে যুদ্ধাপরাধীর শাস্তি দিয়ে দিব? আর যারা যুদ্ধাপরাধী ছিল তারা তো 29,000 তো সারেন্ডার করে চলে গেছে, তাদেরকে বিচার করো। আমরা সেটা করলাম না। আর আজকে যে অনৈক্যের কথা বললেন, আজকে যে কোনো কারণে হোক, বাংলাদেশের আজকে সবচেয়ে বড় প্রয়োজনটা কি? ঐক্য। আমরা কিন্তু একটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি, যে লড়াইটা কিন্তু এককভাবে কেউ পারে নাই।
বিএনপি পারে নাই, জামাত ইসলাম পারে নাই, ইভেন কি বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরাও পারে নাই। বললে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু ওরা পারে নাই। ওদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব দিতে হয়েছে, তাদেরকে সুযোগ সুবিধা করে দিতে হয়েছে, তাদেরকে সামনে আগে যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে, তাদের পক্ষে আমাদের স্টেটমেন্ট দিতে হয়েছে, আমাদেরকে উৎসাহিত করতে হয়েছে। কাজেই আমি মনে করি আমাদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য হয়েছিল বলেই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করানো সম্ভব হয়েছিল। কাজেই আজকে যদি ঐক্যটা ধরে না রাখতে পারি, তাহলে সবচেয়ে লাভ কার হবে? এটা তো জলবত্তরলং সত্য যে এটা শেখ হাসিনার লাভ হবে, সেটা আওয়ামী লীগের লাভ হবে। তা আমরা কেন অনৈক্য করবো? আমরা কি ঐক্যবদ্ধের মধ্যে নির্বাচন করতে পারি না? আমরা কি বলতে পারি না যে আমরা দুজন প্রার্থী দাঁড়িয়েছি, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোটটা দেন? এ কথাই বলতে পারি না? আমি আমার নির্বাচনে তো কোনোদিন আমি তো আমার প্রার্থীকে গালাগালি করে নেই। আমি যখন 1991 সালে প্রথম নির্বাচন করেছিলাম, তখন আমার বিরুদ্ধে জামাতের আমিরও দাঁড়িয়েছিল, আওয়ামী লীগ তো দাঁড়িয়েছিলই। কই তাদের সঙ্গে তো আমার তো বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় নাই, আওয়ামী লীগের লোকের সম্পর্ক নষ্ট হয় নাই। আমরা তো কাউকে গালাগালি করি নাই। আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, আমি বরঞ্চ তাদের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। জনগণের রায় দিবে, কাকে ভালো লাগে সে জনগণ করবে। আমাকে বিরোধ করতে হবে কেন, বিভেদ করতে হবে কেন? এই বিভেদের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জন্যই আমি মনে করি আমি জামাতে যাওয়ার অন্যতম কারণ হলো এই যে বিভেদটাকে কীভাবে ঐক্যে পরিণত করা যায়, কিভাবে আমরা বৃহৎ রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্টের বিরোধী তাদের মধ্যে ঐক্যটা আনা যায় কিনা। এই ঐক্য প্রচেষ্টায় জামাতের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো এখন পর্যন্ত জামাতকে ইতিবাচক দেখছি, যদিও জামাতে কিছু কিছু নেতারা যারা দায়িত্বশীল না, তারা দায়িত্বে না, তারা ব্যক্তিগত কারণে ব্যক্তিগত যে একটা ইলেকশনে দাঁড়িয়েছে, হয়তো প্রার্থী তার এগেনস্টে প্রার্থী তার স্ট্রং বলে তাকে আন্ডার বেল্ট হিট করার চেষ্টা করছে, বিভিন্ন অসংলগ্ন কথা বলছে। এটাকে আমি মনে করি একদম ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু দলগতভাবে জামাতের আমি যে আলোচনা করে দেখলাম ইতিবাচক, নাহলে তারা আমাকে নিল কেন? 24-এর আন্দোলনে একটা বড় ইস্যু ছিল ভারতীয় আধিপত্যবাদ, এবং এখনকার সময়ে মনে হচ্ছে যে না, ভারতীয় আধিপত্যবাদটা বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেখেন, এক্ষেত্রে আসলে আপনি দেখেন আধিপত্যবাদটা হলো প্রতিটা লোকের মধ্যেই কিন্তু এর অবচেতন মনে চলে আসে। আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতে চাই, আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে চান। মানে ইনফ্লুয়েন্সটা একটা ফ্রেন্ডশিপের মধ্যে হতে পারে, আবার চাপ দিয়ে হতে পারে। আমি আপনি বন্ধুত্ব চাই কেন? যাতে আপনি আমার প্রভাব বলে আসেন। কিন্তু আমি যদি বাধ্য করি আপনাকে, তাহলে আজকে ভারত যে কোনো কারণে হোক অতীত সরকারের উপরে তার আধিপত্যবাদ চালাতে পেরেছে। আমরা তো বিএনপি ক্ষমতা ছিলাম, আমাদের মধ্যে পারে নাই। তাই আগামীতে যে সরকার আসবে, যে বর্তমান সরকার এখন আছে, সেই সরকার দুর্বল সরকার, তারপরেও তো ভারত তার আধিপত্যবাদ তার উপরে চাপাতে পারে নাই, কারণ সে দুর্বল। বাংলাদেশের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমানে সরকারটি। তারপরেও তারা কিন্তু ভারতীয় কাছে নত স্বীকার করে নাই, ভারতের সঙ্গে তারা শক্তভাবে কথা বলছে। ভারতও এই ব্যাপারে বাংলাদেশের উপর কোনো উগ্র আধিপত্য আমাদের উপর চাপায়া দেয় নাই। তারা হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, বা তাদের ন্যারেটিভ আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে, কিন্তু সেখানে তো আমাদের কোনো পক্ষ নাই। আমরা তো আমাদের অবস্থা পরিষ্কার করেছি একটা দিক দিয়ে, যে আমরা ভারত বিরোধী। কিন্তু স্বাভাবিকভাবে ভারত প্রশ্ন করতে পারে কেন বিরোধী। সেখানে যদি ভারত বলে তোমার যে এই কারণে বিরোধী, আমি সেই কারণগুলো উঠে আনিলাম, তখন আমি কি করব? তখন কি ভারত বিরোধী থাকতে পারবো? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? ভারতের সঙ্গে সম্পর্কটা হচ্ছে একজন ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের যে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক, সেখানে আমার সুখ দুঃখ সব কিছু আমি তার সঙ্গে বেটে চলবো। ভারত যদি সেটা বাড়তে না চায়, ভারত যদি বিগ ব্রাদার আচরণ করতে চায়, তাহলে ভারতের সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন ভালো হবে না। ভারত যদি তার কাঁঠাল গাছের ছায়াটা আমার বাড়িতে ফেলতে চায় না, তাহলে সেই গাছের ডালটা আমাকে কাটতে হবে। সেটা যে কোনোভাবে হোক, সালিশি করে হোক, বিচার করে হোক, নাহলে জোর করে হোক, আমাকে একটা সংগ্রাম করতে হবে। কারণ তার এই গাছের কারণে আমার ঘরে আমি বাস করতে পারছি না। কাজে এখানে ভারতের উপর নির্ভর করবে ভারত বাংলাদেশের প্রতি কতটুকু সহানুভূতিশীল এবং সংবেদনশীল, এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বটাকে কি ফ্রেন্ড হিসেবে দেখে না বড় ভাই হিসেবে দেখে। যদি বড় ভাই হিসেবে দেখে, আই এম দ্য লাস্ট পার্সন ভারতের সঙ্গে আলোচনা করতে। আর যদি বন্ধুত্বের কথা বলে, আই এম অলওয়েজ রেডি, অলওয়েজ রেডি। আমি যে কোনো টার্মসে ভারতের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে আমি কথা বলতে রাজি। তাতে আমার বিরুদ্ধে কে কি বললো, কে কি মাইন্ড করলো, কার কেলো, আমি নেই। বিকজ এই পৃথিবীতে বাঁচতে হলে আমাকে ফ্রেন্ড লাগবে। ভারতের একটা অভিযোগ
যে বাংলাদেশে উগ্রবাদ বা ইসলামী মৌলবাদ এইটা মাথা চাড়া দিয়ে উঠছে, এটা হলো ভারতের অভিযোগ। এই বিষয়টা আসলে কতটা সত্য? এটা ভারত তখনই বলে যখন আমাদের কিছু অ্যাকশন হয়, আমরা যখন কিছু উগ্রবাদী অ্যাকশন হয়। মনে করেন ধরেন হাদি গুলি খেয়েছে, আমরা এখন পর্যন্ত কাউকে ধরতে পারলাম না, আমরা বলতেছি কি তারা ভারতে পালিয়ে যাচ্ছে। তা ভারতের বর্ডার তো ঢাকা শহর থেকে প্রায় 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে। তাহলে ঢাকার সীমানা পারলো কেমনে সে? এখানে কি ভারত ছিল? তো এই ধরনের কথার কারণে এর পাল্টা জবাব যখন ভারত দিবে, তখন আপনি বলবেন যে ভারত আমার উপর দাদাগিরি করতেছে। কিন্তু আপনি ভারতের উপর অভিযোগ আনতেছেন কেন? আপনি বিজেপি দিয়ে সীমান্ত বলতেছেন যে তারা পার হয়ে গেছে, এরকম কোনো রেকর্ড আপনার কাছে নাই। তার মানে কি? তার মানে কি বিজেপি কে পার হচ্ছে কে পার হচ্ছে না তার সবার খবর বিজেপি রাখে? বলেন। এই স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ হইল যে সীমান্ত দিয়ে কে যায় আর কে আসে এই খবর তারা রাখতে পারে। তাহলে এতগুলো আওয়ামী লীগের লোক পালিয়ে গেল কেমনে? তুমি যদি বিজেপি এতই জানো যে এখানে কে খুন করছে সেটাও আমরা জানি না, এবং সেই লোকটা পালায়া গেছে না ভারতে এখনো, সেটা তুমি কি করে জানো? তো এই জন্য দায়িত্বহীনতার বক্তব্য, এরকম লাগামহীন বক্তব্য একটা দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতি করতে বাধ্য করে। আর সবসময় মনে রাখতে হবে, সাধারণ মানুষের মন যুগে লিডাররা চলে না, লিডারের মন যুগে সাধারণ মানুষ চলে। নেতাকে সাধারণরা ফলো করে, সাধারণকে নেতারা ফলো করে না। আমাদের আনফর্চুনেটলি আমরা জনগণের জন্য সস্তা বলি দেই, জনগণের তালি পাওয়ার জন্য বক্তৃতা দেই। উই আর নট এ এন্টারটেইনার। আমরা না সিনেমার নায়ক না, আমরা সিনেমার প্রযোজক প্রডিউসার না। আমরা জনগণকে একটি মোটিভেশন করি, জনগণকে একটি সুন্দর দিকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা জনমত তৈরি করতে সহায়তা করি, জনমত অনুযায়ী আমরা চলি না। এই যে জনমত তৈরির কথা বলছেন আপনি, যে আগামী নির্বাচনে এই জনমতের প্রভাবটা কিরকম পড়তে পারে, বিশেষ করে ভারতের পক্ষে কিংবা বাংলাদেশের পক্ষে এই ধরনের কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা এই নির্বাচনকে সামনে রেখে জনমতের বিপক্ষে এসে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আপনার কাছে মনে হয় কিনা? আমি আপনার উত্তরটা 3টা ধাপে দিই। প্রথম ধাপে হলো জনগণ কখনোই ভারতকে নিয়ে চিন্তা করে ভোট দেয় না। সে ভোটটা দেয় সম্পূর্ণভাবে স্থানীয় রাজনীতির উপর নির্ভর করে। স্থানীয়ভাবে ওই নেতাটা সঙ্গে যে ভোট দেবে তার সম্পর্কটা কি। যদি কোনোভাবে কোনো অবস্থায় যদি প্রার্থী যদি জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হইতে পারে, তাহলে তার বিজয়টা অনেক সহজ হয়। আর যদি কর্মী বা তথাকথিত বাহিনীর মাধ্যমে করে, তাহলে মানুষ ভয় পেয়ে যায়। হয়তো ভোটটা দেওয়ার আগ পর্যন্ত সে কখনোই তার মনের কথা ডিসক্লোজ করে না। ফলে আমরা অনেক স্পেকুলেশনে ভাবতে পারি যে অমুক নির্বাচিত হয়ে যাবে, নির্বাচিত হয়ে যাবে, কিন্তু জনগণ ভয়ে ভীতিতে কথাটা বলে না। কিন্তু ভোট দেওয়ার সময় সে ডানে বায়ে তাকায়া কিন্তু ভোটটা দেয়, কিন্তু মাথা নিচু করে ভোট দেয় না। ডানে বায়ে তাকায়া সে যেখানে মার্কাটা দিবে সেখানে মার্কাটা দেয়। এটা হলো জনগণের। আর দ্বিতীয় জিনিসটা বলতে চাচ্ছি, নির্বাচনে সবচেয়ে বেশি কাজ করে একটি মানুষের এবং ওই দলের ভাবমূর্তি। আজকে আওয়ামী লীগের লোক টাকা নিয়ে গেলেও নির্বাচনে পাশ করতে পারবে না। নৌকা মার্কায় জনগণ ভোট দিতে আওয়ামী লীগের লোকেরও দিতে চাইবে না, কারণ দিলেই তো আবার ওই যে ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। কাজে এখানে ভারত বা পাকিস্তান বা কোনো দেশের সম্পর্কটা বড় বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ওই দল এবং তার প্রার্থীর ভাবমূর্তিটা কি এবং জনগণের কাছে কতটুকু আস্থাশীল। আর তৃতীয় যেটা সবচেয়ে বেশি নির্ভরশীল সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশটা। যদি পরিবেশটা শান্তিপূর্ণ হয়, স্বাভাবিক হয়, তাহলে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে আসে। কিন্তু এই শান্তিপূর্ণ পরিবেশটা নিয়েই তো প্রশ্ন, এবং এটা অস্থিতিশীল করার এই জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। যদি সেটা করতে না পারে তার দায় দায়িত্ব সরকার নিতে হবে, তার চরম ব্যর্থতা সরকারের। আমি প্রার্থী হিসাবে হয়তো চেষ্টা করব যে একটা জগা খিচুড়ি বানায় পেশাপেশি করে আমি 5টা কেন্দ্র দখল করে নিয়ে আমি আমার ফলাফল এখানে লিড নিয়ে নিলাম। কাজে আমি তো গণ্ডগোলটাকে আমি চাইবই, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। বর্তমানে সরকার যদি এটাকে সঠিকভাবে কাজ করতে না পারে, এটা রাজনৈতিক দলের পক্ষে, কারণ রাজনৈতিক দল এখানে একটা পক্ষ, সে তার উৎসাহীদেরকে তার প্লেয়ারদেরকে উৎসাহিত করতে হবে ভালো করে খেলার জন্য। তোকে বলে 2-1টা ফাউল করলেও সে কোচ ইগনোর করতে হবে। সে বলে তোমাকে ফাউল করলো তুমি করলে না কেন, সে কিন্তু কোচ বলবে না যে না তোমার ফাউল করছে তুমি ফাউল করো না,
তুমি তাকে ওভার ফাউল করো, করে তুমি বলটা নিয়ে ট্যাকেল করে বেরিয়ে যাও। তো নির্বাচনের সময় রাজনৈতিক দল কিন্তু মাঠ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এটা পরস্পর বিরোধী দুইটা দল অবস্থান করে। একটা দল যদি নীরব থাকে তাহলে তার দুর্বলতার প্রকাশ পায়, আর দুর্বলকে কখনই কেউ ভোট দেয় না। এটা একটা নির্বাচনের কেমিস্ট্রিতে একটা বড় জিনিস। ওই কেন্দ্রে যে দুর্বল, তার ভোট থাকলেও তার ভোটাররা ভোট দিতে আসে না, কারণ এখনই ভোটের নিশ্চয় দিতে পারছো না, নিরাপদ দিতে পারছো না। কালকে ভোট দেওয়ার পরে তার জমির ধান ঠিক থাকবে, তার ঘর ঠিক থাকবে, এটা কি করে সে আশা করে? ফলে রাজনৈতিক দল কখনোই নির্বাচনের মাঠে গণ্ডগোল হইলে অন্য পক্ষকে ছাড় দিতে পারবে না। এখানে সরকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এটা নির্বাচনের তিনটা জিনিস আমাদেরকে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য এটা খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আদালতের রায় হওয়ার পরে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে, কিন্তু চিঠির কোনো জবাব এখন পর্যন্ত অফিসিয়ালি দেয়নি। তো আগামীতে হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে কোনো নিশ্চয়তাও নাই। তো এইটার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কোনো সমস্যা বা অন্য কোনো বিষয় এখন তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার স্পষ্ট করে বলে দিয়েছে, শেখ হাসিনা যতদিন থাকতে চায়, উনি নিজে যাইতে না চাইলে আমরা তাকে পাঠাতে পারবো না। তাদের মেসেজটা অত্যন্ত পরিষ্কার করে দিয়েছে। এই সরকার 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, হয়তো নির্বাচনের পরে আরও সপ্তাহখানেক থাকতে পারে। এই সময়ের মধ্যে ভারত তাদের সঙ্গে বসবে না, আলোচনায় বসার কোনো সুযোগ নাই, এবং তাদের কোনো অনুরোধ অবরোধ রাখবেও না, এবং এটা নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে। ফলে তারাও সেই ব্যাপারে কর্ণপাত করবে না। এটা স্বাভাবিকভাবে যারাই নির্বাচনে জয়ী হবে তাদের একটা প্রধান দায়িত্ব হয়ে যাবে এই বিষয়টা সুরাহা করার। এবং সেই রাজনৈতিক দল কীভাবে সুরাহা করবে, আমি তো একটা নতুন দলে, আমি একদম সবচেয়ে নবীনতম সদস্য, এখানে তো আমার বলার কোনো কিছু নাই। আবার একটু জামাত প্রসঙ্গে আসে। জি, জামাত যদি এখন আপনাকে নির্বাচন করার জন্য বলে, আপনি বলছেন যে 1 বছর আগে থেকে আপনি ঘোষণা দিচ্ছেন যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এখন জামাত যদি আপনাকে আবার বলে এখন যে আপনাকে জামাতের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হলো, আপনি আপনার এলাকায় গিয়ে কাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এটা হয়ে যাবে বেচা কেনার মতো অবস্থা। যে আমি একটা প্রার্থী হওয়ার জন্য আমি দলে যোগদান করেছি, আমি কিন্তু আপনাকে বলেছি আমি একটা আদর্শিক পয়েন্ট থেকে যোগদান করেছি। এখানে কোনো লেনা দেনা পাওয়া যায়, আমি কোনো পদও চাই নাই, বলিও না আমাকে এই পদ দেন, আমার দরকার নাই। আমি একটা আদর্শিক পয়েন্টে আসছি। আমি দেখেছি বাংলাদেশের কয়েকটি বিষয়ে জামাত বাংলাদেশের অন্য রাজনৈতিক দল থেকে অগ্রণী ভূমিকা রাখছে। যেমন দুর্নীতির ব্যাপারে তারা খুব স্পষ্ট অবস্থান, এবং তাদের কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তারা নিজেদের ক্লিন ইমেজটা ধরে রাখতে পারছে, যেটা জনগণের কাছে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, আজকে বাংলাদেশের সব সচেতন শ্রেণীর মধ্যে সবচেয়ে বড় শ্রেণীটাই এই জামাতের সঙ্গে আছে। আপনি শিক্ষক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আপনাদের মতো সাংবাদিকরা বলেন, সচেতন শিক্ষিত ভালো সাংবাদিক যদি বলেন জামাতে পাবেন, ভালো ব্যবসায়ী যদি বলেন জামাতে পাবেন, ভালো শিক্ষকের কথা বলেন জামাতে পাবেন। তো সব কিছু মিলে আমাকে মনে হয়েছে জামাতে একটি গুড অ্যাসোসিয়েশন। এখানে সঙ্গ দোষে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি যদি সেখানে যেতে পারি তাহলে মনে হয় আমার অনেক উপকার হবে, আমি অনেক বেশি উপকৃত হবে। আমার মতো একজন লোককে যে জামাতে স্থান দিয়েছে, আমি এই জন্য জামাতে কর্তৃপক্ষের কাছে, আমির সাহেবের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, এবং আমি চেষ্টা করব যে ওনার সম্মান রক্ষা করে আমি দলটি কাজ করব। দরকার পড়লে প্রয়োজন পড়লে কথা বলবো না, চুপ থাকবো, কিন্তু তারপরেও না, নির্বাচনে যাওয়ার জামাতের পক্ষে আপনি ভূমিকা পালন করবেন। হ্যাঁ, আমি বলেছি যদি আমাকে দায়িত্ব দেন, জেলা পর্যায়ে হোক বিভাগীয় পর্যায়ে হোক, আমাকে যদি নির্বাচন কোঅর্ডিনেট করার দায়িত্ব দেওয়া হন, আমার পক্ষে তো সেকেন্ড ম্যান হওয়া সম্ভব না এখন আর, কারো অধীনে গিয়ে কাজ করার মতো মন মানসিকতা আমার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব হবে না। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় অন্তত জেলা পর্যায়ের, আর বিভাগীয় পর্যায়ে যদি দেওয়া হয় বা কেন্দ্রীয় পর্যায়ে দেওয়া হয়, তো ওই ধরনের কাজটা আমি আমার যতটুকু আমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অভিজ্ঞতা আছে পুরোটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসে, আপনার ছেলে মেয়ে কতজন, কোথায়, কি অবস্থায় আছে? আমার 2 ছেলে, বড় ছেলে এতদিন কাতারে ছিল, আমি বিএনপি করি, কিন্তু আমার বড় ছেলে আবার খেলাফত করে, কাতারে থাকতেই সে খেলাফতে অংশগ্রহণ করেছে। কারণ জানেন যে ওখানে ইসলামিক তরিকা সে প্রায় 10-12 বছর ধরে ছিল, তার স্ত্রী ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ছিল, সবাই বড় হয়েছে, তো সে ওখানে ওইভাবে আছে। যদি আমরা এক বাড়ি থাকি, কিন্তু তার বিশ্বাস আদর্শ
সব কিছু আমার থেকে আলাদা। কাজে তার সঙ্গে তারা আছে, আমার সঙ্গে আছে, আমরা একসঙ্গে থাকি। তো সে নিজের মতো করে চলে, নিজের মতো আছে, নিজের তার স্ত্রী ডাক্তার, সে আমার উপর ডিপেন্ডেন্টও না, সে আছে। তবে সে রাজনৈতিকভাবে সে খেলাফত রাজনীতির সঙ্গে জড়িত, মাহমুদুল হক সাহেবের সঙ্গে জড়িত। আর যে ছোট যে ছেলেটা আছে ও আমার সঙ্গে থাকে, এই ব্যবসাপাতি দেখে, কাজ করে। আর আমার 4 নাতনি আর 2 নাতি আছে। আল্লাহর রহমতে আমার স্ত্রী আছেন। আমার স্ত্রী আবার ব্যক্তিগতভাবে আসমা ছিলেন আব্বাসী, আসমা ছিলেন যে আপনাদের জামাতের ওই যে গোলাম আজম সাহেবেরও বেআইন বা নিজামী সাহেবের বেআইন। তার আবার খুব ব্যক্তিগত সম্পর্ক আমার গ্রামের, একদম আমার বাসায় আপনি প্রায় আসতেন, এখানে মাহফিল করতেন। তা আমি ওনাকে আপাকে বলতাম, আপা বিএনপির বাসায় এসে আপনি জামাতের মাহফিল করেন, বুঝছেন না? বলে ভাই আপনার বউ তো আমাদের লোকে আছে। ঠিক আছে, আপনি করেন। কত বছর হলো আপনার দাম্পত্য জীবন? আমার তো প্রায় 50 বছর, 50 বছর। মানে 72 সন থেকে কিভাবে তার সাথে আপনার যোগাযোগ হয়েছে। আমরা একই পাড়ায় থাকতাম, হয়েছে। তারপরে বাপ মারা প্রস্তাব করেছে, বিয়ে হয়েছে, বুঝছেন না? প্রস্তাবটা কি আপনাদের পক্ষ থেকে ছিল না তাদের পক্ষ থেকে? তাদের পক্ষ থেকে ছিল, আমরা পাশাপাশি ছিলাম। আমি তখন আর্মিতে যোগদান করছি, সেই হিসাবে তারা হয়তো মনে করছে যে জামাইটা ভালোই হবে, বুঝছেন না? প্রস্তাব করেছে, আমার বাবা মা রাজি হয়েছে, সেভাবে হয়েছে। তাই আজই, এবং আমার নাতিরা ইউনিভার্সিটিতে পড়ে, 6 জনের মধ্যে 4 জন ইউনিভার্সিটি গোয়িং। আল্লাহর রহমতে সবাই নামাজি। আমি হজও করেছি, উমরা হজও করেছি, আমার মা করেছেন, আমার একসঙ্গে করেছি, আমার স্ত্রী করেছেন। আসলে আমরা একটা ইসলামিক ফ্যামিলি। এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে বারবার মনে করায় যে তার সাথে আমার কোনো বিষয় হলেই যে আপনি স্মৃতিটাকে তার কাছে তুলে ধরেন? না, স্থিতি না, আমার জীবনে যত কিছু আমরা করে আলোচনা করি। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেই না যে সিদ্ধান্তটা আমরা দুজনের মধ্যে একটা মতকে না আসি। এই ব্যাপারে আমরা একমত। আর যেহেতু সে নামাজি মানুষ, সে তাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে গ্রামে গেলে মানুষকে নিয়ে মাহফিল করে, কোরআন শরীফ বোঝায়, শিক্ষা দেয়। আমার ছেলের বউ ডাক্তার, সেও সপ্তাহে মাসে একবার গ্রামে যায়, ফ্রি ট্রিটমেন্ট করে। আমাদের আসলে এটা খুব একটা রাজনীতির কারণে নয়, সামাজিকভাবে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত। আমার একটা স্কুল আছে, একটা কলেজ আছে, এবং আমি গত বছর থেকে একটা মাদ্রাসা করার কথা বলছিলাম, এখনো করতে পারি নাই, কারণ বিভিন্ন ডামাডোলে করতেছি না, হয়তো এই মাদ্রাসাটা করবো। তো এই সব মিলিয়ে আমরা আছি। আমাদের এরকম কোনো খুব বড় ফ্যামিলিও না, বড় উচ্চ ফ্যামিলিও না, আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, খাই দাই। আমার কোনো নাই, আমার ডিওএইচএসও কোনো প্লট নাই, আমি আর্মিতেও কোনো প্লট নেই। এই একটা জায়গা কিনছিলাম, এখানে একটা বাড়ি করছি, এটা নিয়ে থাকি। মানে আমি আমার গ্রামের মানুষদের সঙ্গে থাকার পছন্দ করি, এবং তারা যেহেতু, আমি তাদের সন্তান, তাদের থেকে বেরিয়ে আসছি, এতটুকু হয়েছি। আমি যতকাল এমপি ছিলাম, আমার একটা বদ অভ্যাস আছে, আমার কোনো সিকিউরিটি গার্ড নাই, আমার কোনো পিএপিএস নাই, আমার এই দরজাতে ঢোকার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয় না। তাতে নিরাপত্তা কী হবে কিনা জানি না। আমার বাড়িতে আমি ঘুমাইলে যে কোনো লোক এসে সেটাকে জিজ্ঞাসা করে, ঘুমাই থাকলে কি ঘুমাচ্ছেন? সে যেই হোক, গরিব হোক, দুঃখী হোক, মানুষ হোক, একটু মানে আমি এরকমভাবে চলার চেষ্টা করি যে আমি ওদের থেকে বড় হয়েছি, তারা যেন আমাকে আপন মনে করে, বড় মনে না করে। ওরাই আমার শক্তি, ওরাই আমার জীবন, ওরাই আমার নিরাপত্তা। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? দেশবাসীর উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, কারণ আমি এত বড় নেতা হই নাই যে সারা বাংলাদেশের মানুষের কথা বলবো। আমি আমার এলাকার মানুষের, আমার বন্ধু বান্ধব, স্থানীয় মানুষের, আমার পরিবার সম্বন্ধে হয়তো কথা বলতে পারি, আমার এলাকার মানুষের বলতে পারি। আমার বক্তব্য এটাই যে আমরা আজকে, আমি বিএনপি ছেড়ে বলবো না, কারণ বিএনপিতে আমার কোনো অবস্থান নাই, বিএনপি আমাকে বাদ দিয়ে দিয়েছে, এবং বিএনপি আমাকে ন্যূনতম অবস্থানটা দেয় নাই, কাজে আমি বিএনপির কেউ না। আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি, আমি বিএনপির কেউ হিসাবে অংশগ্রহণ করি নাই। আমার বিএনপির সাধারণ সদস্য পদ নাই। কাজে কেউ যদি মনে করেন যে আমি বিএনপিতে আসছি, আমি ক্ষমা চাচ্ছি ভাই, আমি কিন্তু বিএনপি থেকে আপনারা আমাকে 2.5 বছর আগে বের করে দিয়েছেন, এবং আমার সঙ্গে সম্পর্ক ন্যূনতম বদ্ধ সম্পর্ক রাখেন নাই। আমাদের নেতারা, আমি দাঁড়ায় থাকলে আমাকে একটা সালামও দেন না। আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখেছি, আমি দাঁড়ায় থাকলে আমার পাশ দিয়ে আপনার হাইটে চলে যান, আমার দিকে তাকায় সালামটাও দেন না। একজন নেতা না, 2 জন নেতা না, এরকম কিশোরগঞ্জ জেলার এবং বিএনপির বড় বড় নেতারা আমি দেখেছি, তারা আমাদেরকে পরিহার করেন, এবং বড় নেতাদেরকে সালাম দিলে পরেও তাচ্ছিল্যভাবে সালামটা নেন, আমাকে বেদনা দেয়। কাজেই আমি জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আপনারা দেখছেন যে আমি এখনো কতটুকু জনগণের পাশে থাকি, আপনারা জানেন, দেখেন। তা আমি এভাবে থাকি,
হয়তো আমার দল আজকে একটা পরিচয় পেয়েছি, আমি এখন বলতে পারবো মেজর আক্তার বাংলাদেশ জামাতে ইসলামীর একজন ক্ষুদ্রতম সদস্য। এই পরিচয়টা আমি পেয়েছি, তার জন্য আমি জামাতের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে জামাতের আমিরের জামাত ডক্টর শফিউর রহমান সাহেবের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমাদের আপনাদের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাদের কাছে আমি কৃতজ্ঞ, ওনারা আমাকে এই দলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। কাজে আমি যেন আপনাদের সঙ্গে থাকতে পারি এবং আপনাদের স্বার্থে কাজ করতে পারি দেশ, জাতি এবং জনগণের কল্যাণের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত দীর্ঘ সময় ব্যয় করার জন্য। ধন্যবাদ আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।